ফাংশন তার, নট ডাইরেক্ট ফাংশন। যেমন ট্রি আমাকে ধরো যে ট্রি থেকে আমরা টিম্বার পাচ্ছি বা ফ্রুট পাচ্ছি, দিস ইজ ডাইরেক্ট ফাংশন। আর যখন একটা জায়গায় ট্রি থাকে তখন আমরা বলছি যে ওই জায়গার সয়েলের যে ফার্টিলিটি বা সয়েল কনজারভেশন সেটা সে করে, সাথে সাথে সে সয়েলের মাইক্রোক্লাইমেটকে অ্যামিলিওরেট করে। তাহলে এগুলো হচ্ছে তার ইনডাইরেক্ট ফাংশন। তাহলে কোনো একটা জায়গায় যদি ট্রি থাকে, এখন ট্রির ইনডাইরেক্ট ফাংশন হিসেবে যে ট্রিটা তার যে সমস্ত পার্টস আছে, তার যে অ্যাবাভ গ্রাউন্ড পার্টস আর বিলো গ্রাউন্ড পার্টস, ওই পার্টস এর মাধ্যমে সে ওই জায়গার সয়েলের যে নিউট্রিয়েন্ট, ওকে, সারফেস সয়েল বা সাবসারফেস সয়েলের যে নিউট্রিয়েন্ট, সেইটাকে সে কিভাবে ইমপ্রুভ করে বা ওই জায়গার নিউট্রিয়েন্টটাকে সে কিভাবে কন্ট্রোল করে বা রেগুলেট করে, এটা হলো আমাদের আজকের লেকচারের মেইন অবজেক্টিভ। সেটা দুই ভাবে হতে পারে। একটাকে আমরা বলতে পারি যে পজিটিভ। ধরো একটা লিফ যখন এটা গাছে লিভিং অবস্থায় থাকে তখন সেটাকে আমরা লিফ বলতেছি, আর এটা যদি পরে যায় তখন সেটাকে আমরা বলি যে দিস ইজ লেটার ফল। তাহলে এটা যখন ফল হয় তখন এটা সারফেসে অ্যাকুমুলেট হয়, দেন সেটার অক্সিডেশন হয়, সেটা ডিকম্পোজিশন হয়, সেটার অর্গানিক ম্যাটার হিসেবে সয়েলের ফার্টিলিটিকে সে ইমপ্রুভ করে। দিস ইজ পজিটিভস, মানে দিস ইজ দ্য নর্মাল নর্মাল প্রসিজিওর। এখন এই যে লিফটা, এই লিফটা আসলে এটার মধ্যে আমরা জানি যে এটাতে নিউট্রিয়েন্ট আছে, এটা পচলে বা ডিকম্পোজ হলে ওখান থেকে সয়েলে নিউট্রিয়েন্ট অ্যাড হবে। এখন সেই নিউট্রিয়েন্টটা তোমার তার যে সমস্ত অ্যাসোসিয়েটেড ক্রপস বা অ্যাসোসিয়েটেড প্লান্ট আছে তার জন্য তোমার পজিটিভ হতে পারে, আবার নেগেটিভও হতে পারে। এন্ড পজিটিভ কিভাবে আর নেগেটিভ কিভাবে? ধরো এই লিফটাতে, লিফের মধ্যে অনেক ধরনের নিউট্রিয়েন্ট আছে বা অনেক ধরনের ই আছে, কি বলি আমরা, যে ফার্টিলাইজার। তাহলে সেইগুলা অ্যাসোসিয়েটেড প্লান্ট যখন সেটা আপটেক করে তখন আলটিমেটলি তার গ্রোথ বা ডেভেলপমেন্ট হচ্ছে এবং একটা সময় গিয়ে তার ইল্ড বা বিভিন্ন পার্টস যেগুলো আমরা হারভেস্ট করি। আবার সেটাতে হয়তো এমন কিছু কম্পাউন্ড থাকতে পারে যেটা ওই অ্যাসোসিয়েটেড ক্রপের জন্য তোমার নেগেটিভ হতে পারে। তাহলে একটা লিফ, এটার কিন্তু দুইটা দিকই আছে। এটাকে আমরা বলতেছি যে তার পজিটিভ দিক, আরেকটা হচ্ছে তার নেগেটিভ দিক। এন্ড পজিটিভ দিক যদি হয় তাহলে ডাইরেক্টলি সেটা রিলেটেড টু সয়েল ফার্টিলিটি, আর যদি নেগেটিভ হয় তাহলে সেটা ধরো সয়েলকে ডিগ্রেড করবে এবং আলটিমেটলি ওই জায়গাতে আমরা ক্রপ প্রোডাকশন করতে পারবো না। তাহলে যেটাকে আমরা ট্রি বলতেছি, এই এই ট্রির কিন্তু দুইটা দিকই আছে, হয়তো তার পজিটিভ দিক আছে, তার নেগেটিভ দিক আছে, কিন্তু ট্রির ক্ষেত্রে ধরো তার পজিটিভ দিকগুলো হয়তো বেশি, তাই না, কম্পেয়ার টু তার যে নেগেটিভ ইফেক্ট সেটা। ওকে, তাহলে আমরা যদি নিউট্রিয়েন্ট ব্যালেন্সের কথা বলি, তাহলে নিউট্রিয়েন্ট ব্যালেন্স বলতে নিউট্রিয়েন্ট তো আসলে স্টোর হয় কোথায়? সয়েলের মধ্যে, তাই না? তাহলে সয়েলের ফার্টিলিটি যদি এনরিচ হয় সেটাই তো নিউট্রিয়েন্ট ইমপ্রুভমেন্ট, তাই না, বা নিউট্রিয়েন্ট ব্যালেন্স। এখন একটা জায়গায় ক্রপ প্রোডাকশন করার জন্য আমাদের ওই জায়গাতে সয়েলের পিএইচ থাকা দরকার হচ্ছে, আমরা বলি যে 6.5 থেকে 7.5 বা 6 to 7.5, এরকম একটা রেঞ্জ থাকবে। এখন এটার কম বেশি যদি হয় তখন সেটাকে আমরা বলতেছি যে ডিগ্রেডেড সয়েল, কোনোটাকে আমরা বলতেছি অ্যাসিডিক কন্ডিশন, আবার বলতেছি আমরা বেসিক কন্ডিশন, তাই না, বা এটাকে আমরা বলি যে সয়েল স্যালাইনিটি অথবা সয়েল অ্যাসিডিটি। তাহলে এই যে ট্রির যে সমস্ত পার্টস, এগুলো সয়েলের মধ্যে অ্যাড হচ্ছে এবং তার মাধ্যমে সয়েলের ফার্টিলিটিটা এনরিচ হচ্ছে। আর যখন আমরা সয়েলের ফার্টিলিটিকে মেনটেন করা বা এনরিচ করা, সেটাকে আমরা বলতেছি যে সয়েল কনজারভেশন। এন্ড এই কাজটা যখন আমরা অ্যাগ্রোফরেস্ট্রির মাধ্যমে করি, এখন অ্যাগ্রোফরেস্ট্রি বলতে সেখানে আমরা বলছি যে ক্রপ, ট্রি, লাইভ স্টক, তাই না? এখন আমাদের এই এর মধ্যে এই এই এসেনশিয়াল যে এলিমেন্ট সেটা হচ্ছে ট্রি, বা এটা একটা লার্জ একটা কম্পোনেন্ট। এখন সেটার হয়তো ক্যাপাবিলিটি বেশি টু এনরিচ দ্য সয়েল নিউট্রিয়েন্ট অর সয়েল ফার্টিলিটি, তাই না? তাহলে সেই চিন্তা থেকে আমরা ওই জায়গায় ওই অ্যাগ্রোফরেস্ট্রির যে কম্পোনেন্ট গুলো আছে সেই কম্পোনেন্ট গুলোর মধ্যে আমরা এই এই ট্রিটাকে বেশি হাইলাইট করি। এজন্য আমরা ডাইরেক্টলি বলছি যে ট্রিজ ক্যান কন্ট্রিবিউট টু সয়েল ফার্টিলিটি। এখন এটা বিভিন্ন ভাবে হতে পারে। কিভাবে? যেমন এখানে একটা বলছে যে নিউট্রিয়েন্ট পাম্প ইফেক্ট। ওকে, আবার তারপরে বলা আছে যে নিউট্রিয়েন্টস আর এক্সট্রাক্টেড বাই ডিপ রুটস এন্ড ডিপোজিটেড অন দ্য সারফেস বাই লিভস এন্ড আদার ফল অফ বলতে লিটার ফল বা লিফ লিটার যেটাই আমরা বলি না কেন। ওকে,
তাহলে এই যে নিচে একটা পিকচার আছে দেখো, এই পিকচারের মধ্যে একটা ট্রির একটা স্কেচ আছে, সেখানে দুইটা পার্ট, যেটা সারফেসের উপরে দিস ইজ অ্যাবভ গ্রাউন্ড, আর সারফেসের নিচে আছে বিলো গ্রাউন্ড। এন্ড সারফেসের নিচে যেটা সেটা হচ্ছে শুধুমাত্র রুট, আর উপরের দিকে আছে তার শুট। এই শুটের মধ্যে আবার দুইটা পার্ট, একটাকে আমরা বলি যে গাছের হচ্ছে স্টেম বা এটাকে বলা হয় বোল, আর উপরের দিকে যে পার্ট আমব্রেলার মতো দিস ইজ ক্যানোপি। ওই জায়গাতে আসলে লিফ থাকে, গাছের লিফ, ব্রাঞ্চ, টুইগ সবকিছু মিলেই হলো আসলে গাছের এই এই ক্রাউন, তাই না? আচ্ছা, তাহলে এখন আহ, ধরো এই যে এই এই রুট যে স্ট্রাকচার আছে, রুটের কাজই হচ্ছে যে তার যেই এই এরিয়া, তাই না, যেটাকে আমরা বলি যে রাইজোস্ফেরিক জোন, এই জোনের মধ্যে যে সমস্ত নিউট্রিয়েন্ট আছে, এই নিউট্রিয়েন্ট গুলা রুট, গাছ তার এই রুট দ্বারা সেইগুলো আপটেক করে, আপটেক করে এগুলো একটা ফোর্সের মাধ্যমে সে পাঠিয়ে দিয়ে কোথায়, এটা পাঠায় হলো তোমার পাতায়, আর পাতায় গিয়ে ওখানে গিয়ে তোমার এই যে ফটোসিনথেসিস হয়, এবং এর মাধ্যমে ওই জায়গাতে ফুড মেটেরিয়াল প্রডিউস হয়। আর এই ফুড মেটেরিয়ালের মাধ্যমে তার গ্রোথ হয়, তার ডেভেলপমেন্ট হয়, তার ইল্ড বা তার যে ফ্লাওয়ার ফ্রুটস এগুলা তোমার প্রডিউস হয়। এবং একটা সময় গিয়ে দেখা যায় যে ফ্লাওয়ার ফ্রুট এগুলো হয়তো আমরা ওই জায়গা থেকে পিক করতেছি, তাই না, হারভেস্ট করি। আর লিফ যেটা, লিফের একটা তোমার ডিউরেশন আছে, তাই না, যেটাকে বলে তোমার লিফ সেনোসেন্স। আমি জানি না তোমাদের ক্রপ বোটানিতে এগুলি পড়ায়, হয়তো ফাইনাল ইয়ারে পড়াবে। লিফ সেনোসেন্স বলে যে লিফের একটা ম্যাচুরিটি আছে, এই ম্যাচুরিটি যখন আসে তখন লিফটা কিন্তু ফল করে। ওকে, তাহলে এই লিফটা যখন ফল করে, এই যে এই লিফটা ফল করে সারফেসে এটা অ্যাকুমুলেট হচ্ছে, সেখানে এগুলোর অক্সিডেশন হয় এই সানলাইটের দ্বারা, বা ডিকম্পোজিশন হয়, হয়ে গিয়ে আবার জমা হচ্ছে কোথায়, এই যে সারফেস সয়েলে, সেখানে থেকে হিউমাস হচ্ছে, অর্গানিক ম্যাটার হচ্ছে, এটা আবার এই রুট, ট্রির যে রুট আছে সেই রুট, রুট দ্বারা ট্রি এটাকে আপটেক করে আবার পাতায় নিয়ে যাচ্ছে। এখন হলো যে যদি আমরা ক্রপ দেখি, এখানে দেখো যে ক্রপ বলা আছে, তাহলে ক্রপেরও কিন্তু এরকম একটা নির্দিষ্ট একটা রুট জোন আছে, এর বাইরে থেকে সে নিউট্রিয়েন্ট গুলো আপটেক করতে পারে না, তাই না? এখন যেই নিউট্রিয়েন্ট গুলো তোমার লিচিং হয়ে নিচের দিকে চলে যাচ্ছে, এখন ক্রপ রুট ইচ্ছা করলেই কিন্তু, যে ট্রি গুলো আমরা জানি যে সাধারণত ডিপ রুটেড হয়, এজন্য দেখা যায় যে সয়েলের একটা একটা সময় পরে তোমরা যখন সয়েলের প্রোফাইল দেখছো, ওই জায়গায় গিয়ে দেখবে খুব হার্ড একটা লেয়ার থাকে কিন্তু, যেটাকে আমরা বলি যে ইমপারমিয়েবল লেয়ার, তাই না? এই লেয়ারটা, এই ট্রি রুট কিন্তু ওই লেয়ারকে পারমিট করে সে আরো ডিপে চলে যায়। তাহলে যত বেশি ডিপে যাবে তত সয়েলের যে প্রোফাইল, যদি আমরা প্রোফাইল দেখি, যে ক্রপ রুট সাধারণত উপরে থেকে নিউট্রিয়েন্ট গুলা আপটেক করে, আর ট্রি যেহেতু ডিপ রুটেড, তাহলে সে অনেকগুলা লেয়ার থেকে কিন্তু নিউট্রিয়েন্ট আপটেক করতে পারে। তাহলে এরকম যদি হয়, তাহলে তোমার সয়েলের জন্য বা জমির জন্য দেখো, যে একটা ক্রপ যদি আমরা শুধুমাত্র ক্রপ করি, তাহলে একটা নির্দিষ্ট লেয়ার থেকে কিন্তু নিউট্রিয়েন্ট গুলো এক্সস্ট হচ্ছে। আর যদি তোমার ট্রি থাকে, তাহলে ওই লেয়ারের বাইরে, অর্থাৎ ডিপ লেয়ার যেগুলোকে আমরা বলি বা ডিপ হরাইজন, সেখান থেকে কিন্তু সে নিউট্রিয়েন্ট গুলো আপটেক করে, আপটেক করে এগুলা নিয়ে যাচ্ছে কোথায়, লিফে, অর্থাৎ তার ক্রাউনে, সেখান থেকে আবার এগুলা সারফেসে আসতেছে। তাহলে এই যে বিষয়টা, অর্থাৎ এই যে সে নিচ থেকে নিউট্রিয়েন্টটা আপটেক করে উপরের দিকে ঠেলে দিচ্ছে, এটা কিন্তু অনেকটাই যে আমরা যে ধরো যে মাল্টি স্টোরি বিল্ডিং গুলোতে যেমন পাম্পের মাধ্যমে পানি উঠাচ্ছি, অনেকটা কিন্তু এরকম না, যে গ্রাউন্ড ওয়াটার আমরা উঠাচ্ছি, এই যে পাম্পের মাধ্যমে এটা চলে যাচ্ছে কোথায়, একেবারে তোমার টপ মোস্ট ফ্লোরে, সেখান থেকে আবার এটা বিভিন্ন ফ্লোরে আমরা ডিস্ট্রিবিউট করতেছি, তাই না? এই যে এটা অনেকটা পাম্পের মতো, এই জন্য এটাকে বলা হচ্ছে তোমার নিউট্রিয়েন্ট পাম্প ইফেক্ট। এই নিউট্রিয়েন্ট পাম্প ইফেক্ট এটা কিন্তু একমাত্র ট্রির ক্ষেত্রেই হচ্ছে, তাই না? সে ডিপ লেয়ার থেকে রুট সিস্টেমের মাধ্যমে নিউট্রিয়েন্ট গুলো আপটেক করে নিয়ে যাচ্ছে তার ক্রাউনে, সেখানে নিয়ে সে ফুল ফল প্রডিউস করতেছে, এবং সেটা আবার এক সময় আসতেছে সারফেসে, সেখান থেকে এটা কিন্তু একটা সাইক্লিং প্রসেস, এটাই আমরা বলি যে নিউট্রিয়েন্ট রিসাইক্লিং বা নিউট্রিয়েন্ট সাইক্লিং বলা হয়। তাহলে এই যে যেই ফোর্সটা এখানে কাজ করে, এটাকে বলে তোমার ওই যে পোলিং, মানে পুলিং ফোর্স, অর্থাৎ এই যে সূর্যের যে আলো, এই সূর্যের যে হিটের যে ইন্টেন্সিটি, সেই ইন্টেন্সিটির মাধ্যমে কিন্তু এটা উপরের দিকে পাম্প করে। ওকে, তাহলে এই যে ইফেক্টটা, এই ইফেক্টটাকে বলা হয় তোমার নিউট্রিয়েন্ট পাম্প ইফেক্ট, এবং এর মাধ্যমেই কিন্তু আসলে দেখো সয়েলের নিউট্রিয়েন্টটা এনরিচ হচ্ছে। এখন যদি তোমার জমিতে ট্রি না থাকে, তাহলে এই নিউট্রিয়েন্ট পাম্প ইফেক্ট কিন্তু ওই জায়গাতে হবে না। তার মানে তোমার ক্রপ কিন্তু একটা নির্দিষ্ট লেয়ার থেকেই নিউট্রিয়েন্ট গুলা
আপটেক করবে এবং একটা সময় দেখা যাবে যে এই লেয়ারটা তখন এক্সস্ট হয়ে যায়, যেটা আমরা ক্রপ কাল্টিভেশন সেখানে আমরা কিন্তু প্রতিনিয়ত এই বাধার সম্মুখীন হচ্ছি, তাই না? এই জন্য দেখো যে আমরা বেশি পরিমাণে ফার্টিলাইজার কিন্তু জমিতে আমরা অ্যাড করতেছি, তাই না? তুমি যদি ফার্টিলাইজার না দাও তাহলে দেখা যাচ্ছে যে তোমার ক্রপ রেসপন্স করতেছে না, তাই না? ধরো আমরা অ্যাগ্রোনমিক বা হর্টিকালচারাল যে সমস্ত ক্রপ আমরা প্রোডাকশন করতেছি, সেখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে আমাদেরকে ফার্টিলাইজার দিতে হচ্ছে। এখন আমরা যদি কম্বাইন সিস্টেমে যাই তাহলে দেখা যাবে যে আমাদের হয়তো এই ফার্টিলাইজার হয়তো বাইরে থেকে কম অ্যাড করতে হবে। ওকে, তারপরে সেকেন্ডলি বলা হচ্ছে যে নিউট্রিয়েন্ট ফিক্সেশন বাই লিগিউম ট্রিজ। এটাও আরেকটা ওয়ে যার মাধ্যমে তোমার সয়েলের ফার্টিলিটি এনরিচ করা যায়। এখন আমরা ওখানে একটা ট্রি দেখাইলাম, আমরা এর মাধ্যমে ধরো যে অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমে আমরা বিভিন্ন ধরনের ট্রি আমরা ইনকর্পোরেট করতে পারি আমাদের এই ক্রপ ল্যান্ডে। সেখানে লিগুম যেমন আছে সেখানে নন লিগুম আছে, কিন্তু লিগুম এবং নন লিগুম এটা তো আমরা বুঝি, তাই না? তাহলে লিগুম ট্রি যদি বা লিগুমিনাসি ট্রি যদি আমি আমার এই অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমের মাধ্যমে ক্রপ ল্যান্ডে ইন্ট্রোডিউস করি বা এই জায়গাতে যদি আমি ইনকর্পোরেট করি, তাহলে আমার যেহেতু এগুলো লিগুম ট্রি, তার মানে এদের এই রুট সিস্টেমের মধ্যে প্রচুর পরিমাণে নোডিউল এরা ফরমেশন করে, এবং আমরা জানি যে এগুলো হচ্ছে আসলে কি, এগুলো হচ্ছে অ্যাটমসফেরিক ডিপোজিশন, তাই না? কারণ অ্যাটমসফিয়ার থেকে নাইট্রোজেনাস ব্যাকটেরিয়ার মাধ্যমে সরি রাইজোবিয়াম হ্যাঁ, এই ব্যাকটেরিয়ার মাধ্যমে ওরা তোমার এই করে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই তোমার এই এই নোডিউল প্রডিউস করে, তাই না? যেটাকে আমরা বলি যে অ্যাটমসফেরিক ডিপোজিশন। তাহলে এই ডিপোজিশন একমাত্র এই লেগুমিনেসি স্পিসিস গুলোর ক্ষেত্রেই হয়। তাহলে এই যে অ্যাটমসফেরিক ডিপোজিশন বা এই যে এক্সটার্নাল স্ট্রাকচার দেখা যাচ্ছে যেগুলা নোডিউল, এগুলা কিন্তু একটা সময় ডিপোজিশন হয়, সরি এই ডিকম্পোজ হয়, এবং ডিকম্পোজ হয়ে এগুলা সয়েলের মধ্যে ইনকর্পোরেট হয়। আর যত বেশি পরিমাণে নোডিউল প্রডিউস হবে, এন্ড কখন প্রডিউস হবে এগুলা, যত বেশি পরিমাণে তুমি লিগুম ট্রি তোমার ক্রপল্যান্ডে যদি ইন্ট্রোডিউস করতে পারো, তাহলে তুমি এই সুযোগটা গ্রহণ করতে পারো, তাই না? তাহলে তুমি যদি লিগুম ট্রি ইনকর্পোরেট করো তোমার অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমে, তাহলে হয়তো তাদের এই বিলো গ্রাউন্ড বা অ্যাবভ গ্রাউন্ড পার্টে এরকম এক্সটার্নাল স্ট্রাকচারের মাধ্যমে নাইট্রোজেন, অ্যাটমসফেরিক নাইট্রোজেন যেটা, সেটা ডিপোজিশন হবে, এবং এগুলো আমরা বলছি যে এগুলো হচ্ছে তোমার এই যে ডিকম্পোজ হয়, এবং ডিকম্পোজ হয়ে গিয়ে এগুলো সয়েলের মধ্যে অ্যাড হয়, এবং তার মাধ্যমে সয়েলে অ্যাড হওয়া মানে কি নাইট্রোজেন অ্যাড হওয়া, তাই না? তাহলে এই এই একটা আরেকটা উপায় যেটার মাধ্যমে আমরা সয়েলের ফার্টিলিটিটাকে এনরিচ করতে পারি বা সয়েলের ফার্টিলিটিকে আমরা ইমপ্রুভ করতে পারি। ওকে, এখানে আরেকটা ওয়েতে বলা হচ্ছে যে ইফিশিয়েন্ট নিউট্রিয়েন্ট এক্সট্রাকশন। এক্সাম্পল বলা আছে যে ফসফরাস এক্সট্রাকশন বাই মাইকোরাইজা। আমরা জানি যে মাইকোরাইজা আসছে হলো তোমার মাইকোলজি থেকে। মাইকো মানে হচ্ছে মানে ফাঙ্গাস। ওকে, তাহলে মাইকোরাইজাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ফাঙ্গাস। ওকে, আর মাইকো মানে ফাঙ্গাস আর রাইজা মানে হচ্ছে রুট, তাহলে এটাকে আমরা বলি যে ফাঙ্গাল রুট। তাহলে ফাঙ্গাল রুট যদি হয় তাহলে এই এই ফাঙ্গাস রুট, এটার মাধ্যমে আমরা বলছি যে নিউট্রিয়েন্টটা ইফিশিয়েন্টলি তোমার নিউট্রিয়েন্টটা এক্সট্রাকশন হয়। আর কোথা থেকে হবে সেটা? সয়েল থেকে, তাই না? যেমন এখানে একটা পিকচার দেওয়া আছে দেখো। তার আগে আমি বলি মাইক্রোরাইজা হচ্ছে তোমার দুই ধরনের, একটাকে আমরা বলি যে অ্যাক্টোমাইক্রোরাইজা আর একটা হচ্ছে তোমার অ্যান্ডোমাইক্রোরাইজা। ওকে, যে নরমালি অ্যাক্টোমাইক্রোরাইজা তোমার এটার একটা অ্যাসোসিয়েশন তৈরি করে, যেটা নরমালি হয় তোমার ট্রির সাথে, আর যেটা অ্যান্ডোমাইক্রোরাইজা সেটাও একটা অ্যাসোসিয়েশন তৈরি করে, এবং সেটা জেনারেলি করে তোমার ক্রপের সাথে। কিন্তু তোমার ট্রির ক্ষেত্রে দেখা যায় যে বোথ অ্যান্ডো এবং অ্যাক্টো, এক্সেপশন আছে, দুই ধরনের মাইক্রোরাইজাই আসলে ট্রির ক্ষেত্রে অ্যাসোসিয়েশন তৈরি করতে পারে। ওকে, এখন সেটা কিছু স্পেসিফিক ট্রি আছে যাদের সাথে অ্যাসোসিয়েশন তৈরি করে। যেমন আমরা বলছি যে এই যে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন যেটা, সেটা যেমন তোমার শুধুমাত্র ওই যে লিগুমিনাস ট্রির সাথে হয়, তেমনি এই মাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশনটাও তোমার কিছু স্পেসিফিক ট্রি বা স্পেসিফিক ফ্যামিলি বা অর্ডারের ট্রির সাথে তোমার এই অ্যাসোসিয়েশন তৈরি করে। তাহলে এই যে এখানে দেখো একটা ট্রি আছে, আবার সাথে যে রেড কালারের যে স্ট্রাকচার আছে, দিস ইজ মাইক্রোরাইজাল স্ট্রাকচার। এন্ড মাইক্রোরাইজা আমরা বলছি যে এটা একটা ফাঙ্গাল রুট। তাহলে এই যে ট্রির যে রুট আছে দেখো, এই যে রুটের একেবারে যে টিপের দিকে, যেটাকে আমরা বলি যে রুট টিপ। এখন কোন একটা ফাঙ্গাস যখন তোমার রুটের মাধ্যমে ওইটাতে ইনসার্ট হয়, তখন কিন্তু তার কাজই হচ্ছে যে
ওই রুট, সে তখন ওই যে রুট টিপ যেটা আছে টিপ দিয়ে আসলে এই জায়গাতে তোমার হয় মানে ইনসার্ট হয় ওই ট্রির সাথে। তাহলে এই আহ, আহ, যখন তোমার এই রুট টিপ দিয়ে যখন এই জায়গাতে সে ইনসার্ট হয়, তখন কিন্তু এখানে একটা ধরো যে এরকম একটা কানেকশন তৈরি হয়, যেটা জাস্ট এটাকে আমরা বলি যে ইন্টারমিঙ্গেলড একটা সিচুয়েশন তৈরি করে সে। তাহলে এটা যদি রুট টিপ হয় আর এলো ফাঙ্গাল রুট, এটা দিয়ে সে জাস্ট এরকম একটা কানেকশন তৈরি করলো। এন্ড কানেকশন তৈরি করার অর্থই হলো এটা অনেকটা ব্লুটুথের মতো। যেমন ব্লুটুথ দিয়ে যদি তুমি কানেকশন করো, তাহলে তোমার দুইটা ডিভাইসের ভিতরে কি আছে কে মানে একটা ডিভাইসের মানে দুইজন যেমন আমরা দেখতে পারি, তেমনি এটাও এরকম যে ট্রি রুট এবং ফাঙ্গাল রুট যখনই তোমার এই অ্যাসোসিয়েশনটা হয়ে যায়, তখন দুইটা কিন্তু এটাকে আমরা বলতেছি যে ইন্টারমিঙ্গেলড অ্যাসোসিয়েশন। যেটা আমরা ওই যে তোমাদের প্লান্ট প্যাথোলজিতে পড়ায় যে হোস্টোরিয়া, যেটা ডডার প্লান্ট বা ফেনারগমিক প্লান্ট আমরা বলি, সেটা যেমন ওই যে ট্রির সাথে বা কোনো ক্রপের সাথে অ্যাসোসিয়েশন তৈরি করে, তাই না? অনেকটা ওই রকম আর কি। তাহলে এই অ্যাসোসিয়েশনটা যখন তৈরি হয়ে যায়, তখন কিন্তু তাদের মধ্যে একটা ডাইরেক্ট একটা কানেকশন তৈরি হয়। তাহলে এই যে এই কানেকশনের ফলে এটা হচ্ছে এই কানেকশনটা আবার এরকম না যেটা একজন আরেকজনের উপরে একজন আরেকজনের জন্য তোমার কি বলে এটাকে হার্মফুল, ওইরকম না। এই কানেকশনটা যখন তৈরি হবে, তখন দেখা যায় যে বোথ ট্রি এবং ফাঙ্গাল রুট বা অ্যাক্টোমাইকোরাইজা দুইজনই তোমার বেনিফিটেড হয়, যেটাকে আমরা বলি যে মিউচুয়ালিজম। তোমাদের ইন্টারাকশনে এটা পড়ানোর কথা, যে ইন্টারাকশনের এটা একটা টাইপ, যেটাকে বলা হয় যে মিউচুয়ালিজম। অর্থাৎ তাদের এই মিউচুয়াল বা মিউচুয়াল অ্যাকশনের মাধ্যমে তাদের মধ্যে অ্যাসোসিয়েশনটা তৈরি হয়। মিউচুয়ালিজমের অর্থই হলো যে যখনই তোমার এই দুইটা কম্পোনেন্টের মধ্যে মিউচুয়ালিজম তৈরি হবে, তখন দুইটা কম্পোনেন্টই তোমার বেনিফিটেড হবে, কেউ এখানে হার্মফুল হওয়ার কোনো চান্স নাই। ওকে, অথবা একজন বেনিফিটেড হবে আরেকজন কিছুই হবে না, ওইরকম না, দুইজনই বেনিফিটেড হবে। এখন দুইজন বেনিফিটেড হইতে গেলে ধরো যে মাইক্রোরাইজা তার বেঁচে থাকার জন্য দরকার হচ্ছে ওয়াটার, কার্বোহাইড্রেট, এগুলা ট্রিতে আছে, এই ট্রি রুট থেকে সেই বিষয়গুলা এই 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 জিনিসগুলা তার এসেনশিয়াল যেগুলো, এগুলা সে নিয়ে যাচ্ছে। কারণ এটা আমি আগেই বলছি যে এটা ব্লুটুথের মতো বা একটা ডাইরেক্ট কানেকশন এখানে তৈরি হয়েছে। তাহলে ট্রি রুট থেকে সেই জিনিসগুলো নিয়ে যাচ্ছে। আর ট্রি রুট কিভাবে বেনিফিটেড হচ্ছে, এখন মাইক্রোরাইজার এই যে দেখো, এখন আমরা এই যে ট্রির যে একটা জোন, এই জোনটাকে আমরা বলছিলাম যে রাইজোস্ফেরিক জোন। এখন এই জোনের বাইরে যত নিউট্রিয়েন্টই থাকুক না কেন, সে কিন্তু ওইগুলো আপটেক করতে পারবে না, তাই না? কারণ এটা তার ক্যাপাসিটির বাইরে। এখন যখন তোমার এইরকম অ্যাসোসিয়েশন তৈরি হয়ে যায়, তখন দেখো তার রুট জোনটা কিন্তু এক্সপানশন হয়ে গেল, কারণ এখানে এই ট্রি রুট এবং মাইক্রোরাইজার মধ্যে ডাইরেক্ট কানেকশন তৈরি হলো। তাহলে কানেকশন তৈরি হলে এই যে এগুলো হচ্ছে মাইক্রোরাইজাল রুট বা ফাঙ্গাল রুট, এই রুট দিয়ে এই রুট দিয়েও কিন্তু সে এখান থেকে নিউট্রিয়েন্ট আপটেক করবে, তাই না? তাহলে এই নিউট্রিয়েন্ট গুলো আপটেক করে এগুলা কিন্তু ট্রি তার রুট সিস্টেম দ্বারা এই ফাঙ্গাল রুটের মাধ্যমে যেগুলো আপটেক হচ্ছে, এই ট্রি কিন্তু তার রুট সিস্টেম দ্বারা এগুলা তখন ট্রিতে কাজে লাগাইতে পারবে। এখন ধরো ফাঙ্গাল রুট দ্বারা এই জায়গাতে ধরো ফসফরাস আছে খুব বেশি পরিমাণে, যেটা হয়তো ট্রি রুটের বাইরে। ট্রি রুট তার ক্যাপাসিটি দ্বারা ওই এই জায়গা থেকে ফাঙ্গাল সরি এই ফসফরাস নিতে পারতেছে না। তাহলে কিন্তু এখানে তো এই যে ফাঙ্গাল রুট আছে, এই রুট দ্বারা সেখান থেকে ফসফরাস আপটেক করতেছে। হয়তো এই ফসফরাস এই অ্যাক্টোমাইক্রোরাইজার দরকার নাই। তাহলে তখনই ওই যে আমি বলছিলাম যে তাদের মধ্যে যে মিউচুয়ালিজম, তাহলে সে নিচ্ছে হলো কার্বোহাইড্রেট এবং ওয়াটার, আর বিনিময়ে সে ট্রি রুটকে দিচ্ছে হলো ফসফরাস। তাহলে এই যে সিচুয়েশন, এটাকে বলা হচ্ছে তোমার অ্যাক্টোমাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশন, বা এটাকে আমরা ইন্টারাকশনের ভাষায় বলি যে মিউচুয়ালিজম। ওকে, তাহলে এই যে দেখো, এই যদি আমার ক্রপ ট্রি রুট জোন হয়, এই জোনের বাইরে এখন যত নিউট্রিয়েন্টের অ্যাবান্ডেন্সি থাকুক না কেন, এগুলো কিন্তু ট্রি রুট আপটেক করতে পারবে না। আর যখনই তোমার এই ফেভারেবল স্পিসিস থাকবে, তখনই এখানে মাইক্রোরাইজা আসবে এবং তাদের মধ্যে এই সিচুয়েশন তৈরি হবে। তখন এই রুট জোনের বাইরে যদি নিউট্রিয়েন্ট থাকে, এগুলা এই এই ট্রি ফাঙ্গাল রুট দ্বারা এই নিউট্রিয়েন্ট গুলো আপটেক করবে। এটাকে বলা হচ্ছে যে ইফিশিয়েন্ট নিউট্রিয়েন্ট এক্সট্রাকশন। যেখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যে কাদের সাথে বা কোন কোন ট্রি স্পিসিসের সাথে অ্যাসোসিয়েশনটা হয়। এর মধ্যে লিগোমেনেসি আছে, দেখো কিছু অ্যাঞ্জিওস্পার্ম আছে, জিমনোস্পার্ম আছে। দেন মিটিগেটিং সয়েল ইরোশন এন্ড লিচিং, যে ট্রি তার ব্যারিয়ার অ্যাপ্রোচ বা কাভার অ্যাপ্রোচের মাধ্যমে এরকম জায়গাতে তোমার করতে পারে, এই যে সয়েলের ইরোশনকে সে চেক দিতে পারে, বোথ ওয়াইন্ড ইরোশন এন্ড ওয়াটার ইরোশন। ওকে, এন্ড যদি তোমার ট্রি না থাকে তাহলে কিরকম সিচুয়েশন হয়, ডান দিকে একটা পিকচার দেওয়া আছে দেখো,
এখানে বিভিন্ন ধরনের মানে ইরোশন হয়েছে, হয়তো প্রথমে শীট বা রিল হয়েছে, তারপরে আস্তে আস্তে গিয়ে গালি ইরোশন হয়েছে। আর পাশাপাশি বাম দিকে আরেকটা পিকচার আছে, আরেকটা স্লোপ ল্যান্ড আছে, দেখো সেখানে ভেজিটেশন থাকাতে সেখানে ইরোশন কম। আর ইরোশন যদি হয় তোমার বেশি হয়, তাহলে সেই জায়গাতে নিউট্রিয়েন্ট বা সারফেস সয়েলের মানে নিউট্রিয়েন্ট ইরোশন হওয়া মানেই তো হলো সারফেস সয়েলের নিউট্রিয়েন্ট লস হওয়া, তাই না? দেন আরেকটা পজিটিভ দিক যদি আমরা বলি, যে একটা ইয়েতে তোমার এটা যদি একটা সিস্টেম হয় ধরো অ্যাগ্রো ফরেস্ট্রির, তাই না? তাহলে দেখো যে আমরা ক্রপ এবং লাইভ স্টক দিয়ে, ক্রপ লাইভ স্টক এবং ট্রি এরকম দিয়ে আমরা একটা সিস্টেম তৈরি করলাম অ্যাগ্রো ফরেস্ট্রির। ওকে, এখন তুমি ধরো তোমার এই যে ফিল্ডের মধ্যে এখানে গ্রাস আছে, এই জায়গাতে তোমার এরকম লাইভ স্টক আছে, এই লাইভ স্টক গুলা ফিল্ডের মধ্যে ধরো গ্রেস করবে, এবং একটা সময় সে যখন টায়ার্ড হবে তখন কিন্তু সে শেড খুঁজবে। এখন এই শেড তুমি কিভাবে, হয়তো আমি আর্টিফিশিয়ালি শেড তৈরি করতে পারি ওই রেস্ট নেওয়ার জন্য, আরেকটা হচ্ছে যে আমি এরকম ট্রি প্লান্টিং করে দিতে পারি আমার এই গ্রেজিং ল্যান্ডে। তাহলে একটা সময় যখন অ্যানিমেল গুলা টায়ার্ড হবে তখন সে এই যে ট্রির নিচে এসে রেস্ট নেবে। এবং বলা হচ্ছে যে এই রেস্ট নেওয়ার সময় তার যে সমস্ত ড্রপিংস অর্থাৎ কাউডাং যেগুলা, সেগুলো হয়তো ওই জায়গার সয়েলটাকে ইমপ্রুভ করতে পারে। তাহলে এর মাধ্যমে সয়েলের ফার্টিলিটি এনরিচ হতে পারে। বা এটা তুমি কালেক্ট করে এখান থেকে ড্রপিং গুলা তারপরে তোমার ক্রপল্যান্ডে নিয়ে সেগুলা মানে অ্যাড করতে পারো বা ইনকর্পোরেট করতে পারো, তার মাধ্যমে সয়েলের ফার্টিলিটি এনরিচ হতে পারে। ওকে, দেন বলা হচ্ছে যে ক্যাচিং নিউট্রিশিয়াস ডাস্ট প্রাইমারিলি ইন ড্রাই এরিয়াস। যে ড্রাই এরিয়া যদি হয় তাহলে আমরা বলছি যে সয়েলটা ওই জায়গাতে ডেসিকেট থাকে, তাই না? ডেসিকেট সয়েল কিন্তু তোমার এই ওয়াইন ডিভিশনের জন্য খুব ফেভারেবল, কারণ বাতাস যখন আসবে তখন তোমার এই ডেসিকেট সয়েল বা ড্রাই সয়েল এগুলা কিন্তু বেশি রিমুভ হয়। এখন রিমুভ হয়ে কোথায় যায় এগুলা? রিমুভ হয়ে সে ব্লোন হয়, এবং একটা সময় গিয়ে দেখবা যে হয়তো কোনো জায়গায় এটা ডিপোজিশন হচ্ছে, মাঠ খোলা মাঠ থাকলে সেই জায়গায় গ্রাসের উপরে ডিপোজিশন হচ্ছে, পড়তেছে গ্রাউন্ডে, অথবা পাশে যদি তোমার বাসা থাকে বাড়ি থাকে সেই জায়গাতে পড়তেছে। ইভেন তোমার যদি গাছপালা থাকে তুমি দেখবা যে যেখানে ধুলাবালি আছে সেই জায়গার পাতা দেখবা যে পাতার উপরে প্রচুর পরিমাণে ডাস্ট হয়তো সেখানে অ্যাকুমুলেট হচ্ছে, তাই না? যেটা আমরা হয়তো আমাদের এই ক্যাপিটাল সিটিতে গেলে দেখা যায় যে ওখানে দেখবা যে গাছের পাতা মানে যে কালার অর্থাৎ গ্রিন কালার সেটা কিন্তু দেখা যায় না, ওখানে দেখা যায় যে প্রচুর পরিমাণে ডাস্ট হয়তো সেখানে ডিপোজিশন হয়ে আছে। তাহলে এটাকে আমরা বলি সাধারণত যে ড্রাই ডিপোজিশন। এবং এই ডাস্টের মধ্যে তোমরা যদি ডাস্টের কম্পোজিশন দেখো সেখানে দেখবা যে প্রচুর পরিমাণে ফসফরাস আছে, এবং এগুলা যখন তোমার বৃষ্টি আসে যখন, তখন কিন্তু এগুলা কি হয়, এই পাতার পাতার উপরে যখন রেইন ড্রপটা পড়ে তখন এগুলা এই যে পাতার এই ডাস্ট গুলো ওয়াশ আউট হয়ে গিয়ে সারফেসে অ্যাকুমুলেট হয়। তাহলে তার মাধ্যমে তোমার এই যে এই এই সারফেস সয়েল কিন্তু তোমার হয় মানে ইমপ্রুভ হয়। ওকে, দেন বলা হচ্ছে যে মাইক্রো ক্লাইমেট কি হয়, একটা কন্ডিউসিভ ফর্মে থাকে। এখন তুমি ধরো যে একটা ওপেন প্লেস যেখানে কোনো ভেজিটেশন নাই, তাহলে সেই জায়গার যদি মাইক্রো ক্লাইমেট দেখো, সেখানে ধরো আমি এখন ডিভাইস নিয়ে গেলাম, গিয়ে আমি একটা ওপেন জায়গা যেখানে কোনো ভেজিটেশন নাই, কোনো ট্রি নাই, সেই জায়গার আমি মাইক্রো ক্লাইমেট ধরো যে ডিটারমিনেশন করলাম মানে মেজার করলাম, করে আমি দেখলাম যে সেখানে টেম্পারেচার, সেখানে ময়েশ্চার কিরকম, সেখানে সয়েলের টেম্পারেচার, এয়ার টেম্পারেচার, ওই জায়গার হিউমিডিটি, এরকম কিছু প্যারামিটার হয়তো আমি মেজার করলাম। আবার একটা জায়গায় ধরো ট্রি আছে বা কাইন্ড অফ ভেজিটেশন আছে, সেই জায়গাতে আমি ধরো যে মাইক্রো ক্লাইমেটের এই প্যারামিটার গুলো মেজার করলাম। মেজার করলে তারপরে যদি দুইটা কম্পেয়ার করলে আমি নিজেই বুঝতে পারবো যে যে জায়গাতে ট্রি আছে বা আমি আমার যে সেন্সিটিভ মানে সেন্স আছে সেটা দিয়ে কিন্তু আমি মেজার করতে পারি। যে আমি ধরো 2 মিনিট দাঁড়াইলাম রোদ্রের মধ্যে যেখানে কোনো ট্রি স্পিসিস নাই বা কোনো ছায়া নাই, আবার যখন আমি গাছের নিচে আসি তখন কিন্তু সেটা আমি বুঝতে পারি, তাই না? তাহলে আমার যে সেন্স বা অনুভূতি আছে সেটা দিয়েও কিন্তু আমি মেজার করতে পারি যে হয়তো এই গাছের নিচে আসলে আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা একটু কমফোর্টেবল। কারণ কি, যেখানে টেম্পারেচার বা এখানে হিউমিডিটি বা এখানে তোমার এই যে বোথ এয়ার টেম্পারেচার বা এই জায়গাতে আমার একটু হয়তো কমফোর্ট ফিল করতেছি আমি, তার মানে এই যে মাইক্রোক্লাইমেটিক যে সমস্ত প্যারামিটার এই জায়গাতে হয়তো সেটা আমার জন্য কমফোর্টেবল বা সেটা আমার জন্য কন্ডিউসিভ। তাহলে ট্রি কিন্তু তার এই যে তার যে অ্যাবাগ্রাউন্ড পার্ট সেটার মাধ্যমে সে তার সারাউন্ডিংস এর যে ক্লাইমেট মাইক্রো ক্লাইমেট সেটাকে সে একটা কন্ডিউসিভ ফর্মে রাখে। এখন যদি এই জায়গার মাইক্রো ক্লাইমেট যদি কন্ডিউসিভ ফর্মে থাকে এই যে ট্রির নিচে, তাহলে তুমি সয়েলের দেখো, দেখবে যে সয়েলটা একটু ভিজা। আর যে জায়গাতে তোমার ট্রি নাই সেখানে দেখবে যে সয়েল খুব দ্রুত শুকাচ্ছে, কারণ এই জায়গাতে ইভাপোরেশন যেটা সেটা কম হবে কম্পেয়ার টু এক্সপোজড ফিল্ড অর ওপেন
ফিল্ড। আচ্ছা, আর নেগেটিভ ইফেক্ট আমি যেটা বলছি সেটার মধ্যে আছে যে কম্পিটিশন। এখন ট্রি থাকলে সেখানে কিন্তু কম্পিটিশন হবে। ধরো ট্রি আছে, ক্রপ আছে আমার জমিতে, তাহলে তাদের মধ্যে কিন্তু কম্পিটিশন হবে। আর ট্রি যেহেতু বড়, অতএব ক্রপ কিন্তু কখনো ট্রির সাথে তোমার কম্পিট করে পারবে না। কারণ ট্রি বড়, তার স্ট্রাকচার বড়, তার জন্য বেশি পরিমাণে ওয়াটার দরকার, নিউট্রিয়েন্ট দরকার, লাইট দরকার, তাই না? তাহলে সে যখন বড় হিসেবে এই জিনিসগুলো আপটেক করে নিবে, আলটিমেটলি ক্রপ কিন্তু তখন সাফারার হবে বা ক্রপ সাপ্রেস হবে। এবং এই সাপ্রেসে যে কনসিকুয়েন্স সেটা আমরা দেখতে পারবো কোথায়? আমরা দেখবো হলো আলটিমেটলি আমরা যখন হারভেস্ট করব, তার ইল্ড যখন কাউন্ট করব, তখন আমরা দেখতে পারবো। তাহলে দিস ইজ নেগেটিভ ইন্টারাকশন। একটা হচ্ছে ইল্ড, আবার সেম যদি আমরা রুট দিয়ে দেখি, তাহলে সেখানেও কিন্তু নিউট্রিয়েন্ট নিয়ে কম্পিটিশন হবে। এবং সেই কম্পিটিশনে উইন করবে কে? সেটা অবশ্যই ট্রি। কারণ ট্রির কিন্তু রুট সিস্টেম যদি আমরা দেখি যে এটা ডিপ রুটেড সিস্টেম বা একটা লার্জ একটা সিস্টেম। আর অন্যদিকে যদি আমরা ক্রপ দেখি, তাহলে ক্রপ যেহেতু স্মল মরফোলজির বা নেরো মরফোলজি, তাহলে তার রুট সিস্টেমও কিন্তু খুব স্পার্স বা স্মল, তাই না? আরেকটা হচ্ছে যে যেটা আমি বলছিলাম যে পিএইচ কে সে কমাইতে বাড়াইতে পারে ট্রি তার লিটার দ্বারা, অর্থাৎ তার যে লিফ লিটার বা লিটার ফল যেটা, সেটা দ্বারা সে পিএইচ কে অল্টার করতে পারে, অর্থাৎ কমাইতেও পারে বাড়াইতে পারে। এরকম অনেক ট্রি আছে যাদের পাতার মধ্যে ধরো যে ওই অ্যাসিডিক যে সমস্ত ক্যাটায়ন সেগুলোর পরিমাণ বেশি, আবার অনেকগুলো আছে যেগুলোতে বেসিকের পরিমাণ বেশি। বেসিক যদি হয় তাহলে পিএইচ বাড়বে, আর যদি অ্যাসিড থাকে তাহলে পিএইচ কমবে, তাই না? তাহলে এই হলো মোটামুটি ট্রি তার রুট সিস্টেম, ট্রি তার যে সমস্ত আছে মরফোলজিক্যাল যে সমস্ত পার্ট, বোথ অ্যাবভ গ্রাউন্ড এন্ড বিলো গ্রাউন্ড, সেগুলোর দ্বারা সে কোনো একটা জায়গার নিউট্রিয়েন্টকে সে রেগুলেট করতে পারে বোথ পজিটিভ এন্ড নেগেটিভ ওয়ে। ওকে, তাহলে এই হলো আমাদের এই প্রথম যে লেকচার সেটা। আমি একটু দ্রুত যাই, তারপরেরটা দেখি। এরপরেরটা হয়তো এটার অনেকটা রিপিটেশন হবে, কিন্তু তারপরে আমি এটা একটু টাচ করি, হয়তো কাছাকাছি ওয়ার্ডিং এ একটু চেঞ্জ আছে আর কি। এটাকে আমরা বলতেছি যে ইফেক্টস অফ ট্রিজ অন সয়েল, এবং আরেকটা হচ্ছে যে হাউ ট্রিজ ক্যান ইমপ্রুভ সয়েল। ওকে, আচ্ছা, এটাও ওই একই কথা দুইভাবে হতে পারে। একটাকে আমরা বলছি যে পজিটিভ ইফেক্ট বা বেনিফিশিয়াল ইফেক্ট, আরেকটাকে আমরা বলছি যে নেগেটিভ ইফেক্ট বা তার এটা কি বলে হার্মফুল ইফেক্ট। আমি এর আগে যে লেকচারটা পড়াইলাম এটার সাথে কিন্তু এটার একটু মিল আছে, আবার কিছু হয়তো এই জায়গাতে আমরা একেবারে স্পেসিফিক, সেখানে হয়তো আমরা ওভারঅল বলছি যে ট্রি ফার্টিলিটি মেনটেন করে কিভাবে করে, যে নাইট্রোজেন ফিক্স করে এই করে এভাবে বলছি। এখন সেখানে কিছু জিনিস আছে যে সে চেক দিচ্ছে, যেমন ট্রি তার রুট সিস্টেম দ্বারা বা তার অ্যাবভ গ্রাউন্ড পার্টস দ্বারা সয়েলের সারফেসকে সে চেক দিচ্ছে। চেক দেওয়ার মানে কি? যে সয়েলের ইরোশনকে সে কন্ট্রোল করতেছে। তাহলে এখানে ইরোশনকে কন্ট্রোল করা মানে কি? যে কোনো একটা জিনিস সেখানে লস হয়ে যাচ্ছিল, সে এটাকে ঠেকাচ্ছে। তাহলে এরকম লসের কিন্তু অনেকগুলা বিষয় আছে, যে একটা হচ্ছে যে ইরোশনকে সে ইরোশন হচ্ছে, সেটা ইরোশনের মাধ্যমে সয়েলের লস হচ্ছে, এটাকে ট্রি তার যে সমস্ত স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের মাধ্যমে এই লসটাকে সে প্রোটেকশন দিচ্ছে। আরেকটা হচ্ছে যে ধরো আমরা জমিতে যে সমস্ত ফার্টিলাইজার দিচ্ছি, দেওয়ার পরে ফার্টিলাইজার ট্রি তার প্লান্ট তার রুট সিস্টেম দ্বারা সেগুলো আপটেক করে। আর কিছু ধরো কিছু ফার্টিলাইজার ভোলাটিলাইজেশন হচ্ছে, কিছু ফার্টিলাইজার তোমার এই যে পার্কুলেশন হয়, তাই না? এখন এই যে পার্কুলেশন যেটা হচ্ছে, এখন সেটাকে আমরা আবার রিট্রাইভ করতে পারি কিনা। পার্কুলেশন যেটা হচ্ছে দিস ইজ লস। এখন এই লসটাকে আমরা কোনোভাবে মিনিমাইজ করতে পারি কিনা। এখন ট্রি তার রুট সিস্টেম দ্বারা বা তার স্ট্রাকচারের মাধ্যমে সেই লসটাকে সে হয়তো রিট্রাইভ করতে পারে। তাহলে এটাও কিন্তু একটা ওয়ে। তাহলে আমরা একটু যদি সিরিয়ালি আসি, যে বেনিফিশিয়াল ইফেক্টের মধ্যে আমরা বলছি যে এডিশন টু দ্য সয়েল, যে ট্রি কোনো কিছু সয়েলের মধ্যে অ্যাড করে, তার মাধ্যমে সে সয়েলের ফার্টিলিটিকে ইমপ্রুভ করে। কি কি বিষয় অ্যাড করে দেখো, যেমন বলা হচ্ছে যে মেনটেনেন্স অর ইনক্রিজ অফ অর্গানিক ম্যাটার। এন্ড সে অর্গানিক ম্যাটারকে ইনক্রিজ করে কিভাবে? যে ট্রির যে সমস্ত অ্যাবারগ্রাউন্ড পার্টস আছে, সেটা লিফ হতে পারে, সেটা টুইগ হতে পারে, ফ্লাওয়ার হতে পারে, ইভেন ফ্রুট হতে পারে। এই জিনিসগুলো যদি আমরা এগুলা হারভেস্ট না করি, তাহলে সেগুলা সারফেসে অ্যাকুমুলেশন হবে, এবং অ্যাকুমুলেশন হয়ে একটা সময় গিয়ে এগুলা ডিকম্পোজিশন হবে, এবং ডিকম্পোজিশন হয়ে সেখানে অর্গানিক ম্যাটার হিসেবে কিন্তু এটা সয়েলের মধ্যে অ্যাড হবে। আর যখনই অ্যাড হবে তখনই তার সয়েলের ফার্টিলিটি এবং অ্যাজ এ হোল সয়েলের যে কনজারভেশন সেটা হবে। দেন নাইট্রোজেন ফিক্সেশন। স্যার কি বলতেছো?
স্যার আমরা স্লাইড দেখা স্লাইড তো যাচ্ছে না দেখতে স্যার। পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, আরে এতক্ষণ পরে বলতেছো কেন, তা আগে বলবো না? স্লাইড দেখতে পারতেছো না মানে? কোথায় গেল স্লাইড আমার? স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে এবার? জি স্যার। দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে ওকে। হ্যাঁ, তারপরে এডিশনের মধ্যে আরেকটা পয়েন্ট আছে, দেখো নাইট্রোজেন ফিক্সেশন। এখন নাইট্রোজেন ফিক্স করে কিভাবে, যে নোডিউল ফরমেশনের মাধ্যমে। এবং এই নোডিউলটা কিন্তু একটা সময় সয়েলের মধ্যে অ্যাড হচ্ছে, তাই না? নাকি? যতক্ষণ পর্যন্ত সয়েলের মধ্যে এই নডিউলটা অ্যাড না হবে, মানে অ্যাড হওয়ার সিস্টেম কি, যে নডিউলটা ডিকম্পোজ হবে বা ডিকে হবে, তার মাধ্যমে সয়েলের মধ্যে অ্যাড হবে। এন্ড সয়েলে যতক্ষণ পর্যন্ত অ্যাড না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই সয়েলের ফার্টিলিটি বা সয়েলের ইমপ্রুভমেন্ট হবে না। এজন্য এটাকে আমরা বলতেছি যে এটাও কিন্তু কোনো একটা বিষয় যেটা এডিশনের মাধ্যমে ওই সয়েলের ফার্টিলিটিটা চেঞ্জ হচ্ছে, তাই না? তাহলে এটা একটা পজিটিভ দিক। দেন নিউট্রিয়েন্ট আপটেক, এই যে আমরা যেটা বললাম যে নিউট্রিয়েন্ট পাম্প, যে নিচ থেকে সে নিউট্রিয়েন্টটাকে এই যে পাম্প ইফেক্টের মাধ্যমে সে ট্রি তার ডিপ রুট সিস্টেম দ্বারা ডিপ লেয়ার থেকে এটাকে আপটেক করে নিয়ে আসতেছেন, আপটেক করে নিয়ে যাচ্ছে কোথায়, পাতায়। এখন এই পাতায় নিয়ে যাওয়ার পরে পাতা যতক্ষণ পর্যন্ত গ্রাউন্ডে না পড়বে বা যতক্ষণ পর্যন্ত ডিকম্পোজিশন না হবে ততক্ষণ পর্যন্ত সয়েলের ফার্টিলিটি ইমপ্রুভ হবে না, তাই না? এবং আমাদের যে ফরেস্টের যে ইকোসিস্টেম, এটা কিন্তু বেঁচেই আছে আসলে এই এই সিস্টেমের মাধ্যমে, নিউট্রিয়েন্ট আপটেক। কারণ এই এই নিউট্রিয়েন্ট পাম্প ইফেক্ট ছাড়া ফরেস্টের ফরেস্টের তো আর কোনো উপায় নাই, কারণ ফরেস্টে তো আমরা ফার্টিলাইজার তো সেখানে অ্যাড করতেছি না, তাই না? তাহলে সেখানে কিন্তু এই রিসাইক্লিং হচ্ছে, এবং এই রিসাইক্লিং এর মাধ্যমেই তোমার ফরেস্টের যে ফার্টিলিটি বা ফরেস্ট হেলথ আমরা যেটাকে বলি সেটা কন্ট্রোল হচ্ছে। এবং একটা ফরেস্ট তখনই তোমার ভালো থাকে যখন তার হেলথ কন্ডিশন বা সয়েলের ফার্টিলিটি ভালো থাকে। এখন যদি আমরা গাছপালা কাটি, তাই না, তাহলে কিন্তু তোমার ফরেস্টের ফার্টিলিটি যেটা সেটা কিন্তু ডে বাই ডে কিন্তু কমে যায়, কারণ আমরা যত ইলিগালি গাছ কাটবো তত কিন্তু এই সুযোগগুলো তখন তত বেশি লিমিটেড হবে। কারণ গাছপালা না থাকলে এই নিউট্রিয়েন্ট ডিপ লেয়ার থেকে আপটেক করবে কে, তাই না? তাহলে আমরা যদি আমাদের এই অ্যাগ্রোনমিক সিস্টেম বা আমাদের যে নর্মাল যে ক্রপ প্রোডাকশন যেটাকে আমরা বলি মনোকালচার, সেটার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু সেখানে জাস্ট সব আমরা সারফেস ক্রপ করতেছি, তাই না? জাস্ট একটা ক্রপ, সেখানে আমরা ম্যাক্সিমামই করতেছি কি সিজনাল ক্রপ। তাহলে সিজনাল ক্রপের মাধ্যমে আমি হয়তো জাস্ট সারফেস সয়েলের যে নিউট্রিয়েন্ট সেগুলোকে আমি কাজে লাগাচ্ছি, কিন্তু আমার নিচের দিকের যে নিউট্রিয়েন্ট আছে সেগুলো কিন্তু আমার আনইউটিলাইজড অবস্থায় থেকে যাচ্ছে। এখন যতক্ষণ পর্যন্ত আমি ওই কম্পোনেন্ট দিতে না পারবো যে যেগুলো আমার ওই ডিপ রুট থেকে নিউট্রিয়েন্ট আপটেক করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই যে নিচের যে হরাইজন গুলো আছে ওই হরাইজনের যে নিউট্রিয়েন্ট গুলো সেই নিউট্রিয়েন্ট গুলো আমি কাজে লাগাইতে পারতেছি না। এন্ড যখন আমি ট্রি দিব, ট্রি কিন্তু ওই জায়গাগুলোতে টাচ করবে এবং ওখান থেকে সে নিউট্রিয়েন্ট আপটেক করবে, তাই না? তার প্রয়োজনে সে আপটেক করবে, কারণ ট্রি মানেই হচ্ছে ডিপ রুটেড, তার কিন্তু সুপারফিশিয়াল রুট সিস্টেম কম। তাহলে সেই ডিপ রুট ডিপ লেয়ার থেকে নিউট্রিয়েন্ট আপটেক করবে, আপটেক করে এই যে নিউট্রিয়েন্ট পাম্প ইফেক্টের মাধ্যমে তার সিস্টেমে নিয়ে যাবে, সেখানে ফটোসিনথেসিস হবে, সেখানে তার ফুল ফল হবে এবং তার গ্রোথ হবে। এবং গ্রোথটা আমরা বুঝি কি, লিফ দিয়েই তো, তাই না? বা তার যে এপিক্যাল পোর্শন সেটা দিয়ে আমরা বুঝতেছি। এবং এটার সব জিনিসেরই আমরা বললাম যে এটার একটা লাইফ সাইকেল আছে। তাহলে লিফটা একসময় সেনোসেন্স হবে এবং সেটা ফল করবে, গ্রাউন্ডে আসবে, সেটা আবার ডিকম্পোজ হবে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে, সেটা আবার তোমার সারফেস সয়েলে যাবে, সেখান থেকে অ্যাসোসিয়েটেড প্লান্ট সেগুলো কিছু আপটেক করবে, বাকিগুলা তোমার ওই যে লিচিং বা পার্কুলেশনের মাধ্যমে লস হবে, সেটা ট্রি তার রুট সিস্টেম দ্বারা আবার আপটেক করবে, আবার পাতায়। দিস ইজ কন্টিনিউয়াস প্রসেস, ইট ইজ কল্ড নিউট্রিয়েন্ট রিসাইক্লিং বা সাইক্লিং। দেখেন অ্যাটমসফিয়ারিক ইনপুট যেটা আমরা বললাম যে ড্রাই ডিপোজিশন, তাই না? যে তোমার পাতা বা কোনো কিছু থাকলে সেখানে তোমার এই ডাস্ট গুলো অ্যাকুমুলেট হবে, তাই না? এই এর মাধ্যমে সেখানে কিন্তু আসলে এই ডাস্ট, গাছের পাতায় যদি ডাস্ট গুলো জমা হয় তাহলে ডাস্টের মধ্যে আমরা বলছি যে সেখানে ফসফরাসের পরিমাণ বেশি। তার মানে এই না যে অন্য নিউট্রিয়েন্ট নাই, আছে, কিন্তু ফসফরাস হলো বেশি আসলে। তোমরা যদি ফসফরাসের সোর্স দেখো, সেখানে এই যে আর্টিফিশিয়াল সোর্স যেটা আছে সেটা বাদ দিয়ে যদি আমরা ন্যাচারাল সোর্স দেখি, সেখানে ওয়েদারিং আছে একটা সোর্স, আবার সেখানে কিন্তু এই ড্রাই ডিপোজিশন একটা সোর্স, এই যে ডাস্ট, এগুলো কিন্তু ফসফরাসের একটা সোর্স। তাহলে এই পাতার মধ্যে এই ডাস্ট গুলো অ্যাকুমুলেট হচ্ছে এবং সেটা আবার রেইন ওয়াটার দ্বারা সেটা সারফেসে অ্যাকুমুলেট হয়, সেখানে সারফেস সয়েলের তখন ফার্টিলিটিটা বা স্পেসিফিক যদি আমরা বলি তাহলে ফসফরাস কন্টেন্ট সেখানে বাড়ে।
যেমন আরেকটাকে বলা হচ্ছে যে এক্সুডেশন গ্রোথ প্রমোটিং সাবস্টেন্সেস ইনটু দ্য রাইজোস্ফিয়ার। গ্রোথ প্রমোটিং সাবস্টেন্স তো আমরা বুঝি, তাই না? সেখানে ইনহিবিটর যেমন আছে, সেখানে আবার প্রমোটও করে, তাই না? দুইটাই দরকার আমাদের। ধরো গাছের গ্রোথ যদি কম হয়, তুমি কিন্তু বাইরে থেকে হরমোন অ্যাড করতে পারো, যেটাই আমরা বলি যে প্লান্ট হরমোন। আবার সেখানে কিন্তু যদি বেশি হয়, তাহলে সেটাকে তুমি ইনহিবিটও করতে পারো, দুইটাই আছে। এরকম অনেক ন্যাচারাল ইয়ে আছে, গ্রোথ প্রমোটিং সাবস্টেন্স আছে, যেটা হয়তো ট্রি থেকে তোমার বা রুট দিয়ে এক্সোডেট হচ্ছে, এবং যেটা তার এই অ্যাসোসিয়েটেড ক্রপের জন্য বা সয়েলের জন্য হয়তো ভালো। তাহলে দিস আর দা কি বলা যায় যে এডিশন বা এই ট্রির কিছু ই এডিশন যেগুলো তোমার সয়েলের মধ্যে হচ্ছে, এবং এর মাধ্যমে এই সয়েলের ফার্টিলিটিটা বা সয়েলের যে ইমপ্রুভমেন্ট সেটা হচ্ছে, তাই না? আচ্ছা, তারপরে রিডাকশন অফ লসেস ফ্রম দি সয়েল। একটাকে আমরা বলতেছি যে প্রোটেকশন ফ্রম ইরোশন, যে ট্রি তার ব্যারিয়ার অ্যাপ্রোচ, কাভার অ্যাপ্রোচের মাধ্যমে সয়েলের ইরোশনকে, সয়েলের যে ইরোশন সেটাকে সে চেক দিচ্ছে, এবং তার মাধ্যমে সয়েলের ফার্টিলিটি ইমপ্রুভ হচ্ছে। তারপরে হচ্ছে নিউট্রিয়েন্ট রিট্রাইভাল, এন্ড আমরা বলছি যে পার্কুলেশন বা লিচিং এর মাধ্যমে যে নিউট্রিয়েন্ট গুলো লস হচ্ছে। এখন যদি এখানে রাইস থাকে, তাহলে দেখো যে আমরা ইউরিয়া দিচ্ছি, সেখানে রাইস তার রুট সিস্টেম দ্বারা নিউট্রিয়েন্ট জাস্ট এ মিনিট। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, 6, হ্যাঁ 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 6। তাড়াতাড়ি, আমি ক্লাসে আছি। হ্যাঁ, আচ্ছা, ক্লাস নিতেছি, আপনার সাথে পরে কথা বলি। হ্যাঁ হ্যাঁ 6। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আহ ধরো আমি রাইস ফিল্ডে আমি ইউরিয়া দিলাম, দেওয়ার পরে এটা তোমার কি বলে এটাকে অ্যাভেলেবল ফর্মে আসবে, এবং আসার পরে এই রাইস তার রুট সিস্টেম দ্বারা নিউট্রিয়েন্ট সেটা আপটেক করবেন। সেটা কি তোমার 100% আপটেক করতে পারবে কিনা? কারণ আমরা জানি যে নিউট্রিয়েন্ট দেওয়ার সাথে সাথে, সরি, ইউরিয়া দেওয়ার সাথে সাথে সেটা খুব দ্রুততম সময়ে তোমার অ্যাভেলেবল ফর্মে আসে, তাই না? এবং সেটা আবার খুব যে বাতাসের সংস্পর্শে আসলে সেটা আবার কিছু তোমার হয়, লস হয়, যেটাই আমরা বলি যে ভোলাটিলাইজেশন। আবার কিছু তোমার যে ড্রেনেজের মাধ্যমে তোমার সেখানে নাইট্রেট ফর্মেও সেখানে কিছু তোমার লস হয়, তাই না? বিভিন্ন ফর্মে ইউরিয়ার কিন্তু লস হয়। তাহলে আমরা ধরো যে যা দিচ্ছি, হয়তো তার হয়তো ম্যাক্সিমাম হয়তো গাছ আপটেক করে, ধরো 60% আপটেক করলো, বাকি 40% লস হয়ে গেল। এখন এই লসের মধ্যে একটা হচ্ছে ভোলাটিলাইজেশন, আরেকটা হচ্ছে ড্রেনেজ ওয়াটার, আরেকটা হচ্ছে যে যেটা ওই ডিপ সয়েলে তোমার ভার্টিক্যাল যে লসটা, যেটাকে আমরা বলি যে পার্কুলেশন, সেভাবেও হয়, তাই না? তাহলে এই পার্কুলেশনের মাধ্যমে ধরো যে যদি শুধুমাত্র রাইস থাকে, তাহলে যেই নিউট্রিয়েন্টটা তোমার এই যে ভার্টিক্যালি যেটা নিচের দিকে চলে গেল, সেটা কিন্তু আর কোনোভাবেই সেটাকে তোমার আর ফিরিয়ে আনা যাবে না, তাই না? আর যদি সেখানে ট্রি থাকে, তাহলে আমরা দেখি যে ধরো উপরের দিকে যদি দেখা যায়, তাহলে দেখবা যে রাইসের অ্যাবাভ গ্রাউন্ড পার্টস আছে, ট্রির অ্যাবাভ গ্রাউন্ড পার্টস আছে। তেমনি নিচের দিকে আমরা দেখি যে সেখানে কিন্তু আমার রাইসের বা ওই প্লান্টের যেমন ক্রপ রুট আছে, সরি, ওই ক্রপের যেমন রুট আছে, রুট সিস্টেম আছে, তেমনি আমার ট্রিরও কিন্তু রুট সিস্টেম আছে। কিন্তু আমরা জানি যে ক্রপের রুট সিস্টেম সাধারণত সুপারফিশিয়াল, তাই না? এটা উপরের দিকে থাকে, যেটাকে বলা হয় যে সাবসারফেস সয়েল। আর ট্রিটা যদি আমরা দেখি, তাহলে ধরো আমার এই যে নিচের যে হাত আছে, এরকম যে নিচের দিকে এই পর্যন্ত আছে হয়তো, তাহলে এই জায়গাতে যে নিউট্রিয়েন্ট গুলা বা যে এগুলা এগুলা সে আপটেক করবে। আর যেগুলো নিচের দিকে চলে যাচ্ছে, যে গিয়ে এখানে যদি আমার ট্রি রুট থাকে, তাহলে এই নিচ থেকে যে নিউট্রিয়েন্ট গুলা ভার্টিক্যালি যেগুলো লস হলো, সেগুলা গিয়ে বাধাপ্রাপ্ত হবে কোথায়? এই জায়গাতে। তাহলে আমার ট্রি রুট গুলো আমরা জানি যে এটা এমন ভাবে বিস্তৃত থাকে যে নিচের সয়েলে, যেটা দেখতে অনেকটা তোমার ইয়ের মতো, এটাকে বলে তোমার এই যে নেটের মতো, যে নেট লাইক স্ট্রাকচার। তাহলে উপর থেকে যে নিউট্রিয়েন্ট গুলা তোমার এই পার্কুলেশনের মাধ্যমে নিচে গেল, গিয়ে তখন সে বাধাপ্রাপ্ত হবে যে ট্রি রুটে। বাধাপ্রাপ্ত হওয়া মানে কি? ট্রি গুলো আপটেক করবে, তাই না? তাহলে এখানে ধরো আমার এরকম ট্রি রুট, এটা একটা জালের মতো, এই জায়গাতে গিয়ে সে বাধাপ্রাপ্ত হলো, স্ট্রাইক হয়ে ট্রি তার রুট সিস্টেম দ্বারা এগুলোকে আপটেক করবে, আপটেক করে নিয়ে যাবে কোথায়? ট্রি তার সিস্টেমের মাধ্যমে পাতায়, ওখান থেকে একটা সময় আবার সারফেসে আসবে। তাহলে এটাকে আমরা বলি যে নিউট্রিয়েন্ট রিট্রাইভাল, বা এটাকে বলা হয় তোমার সেফটি নেট ফাংশন, যেটা একমাত্র এই অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমে হয়।
সেটা কিন্তু আমার এই মনোক্রপিং সিস্টেম বা ইন্টারক্রপিং বা মাল্টিপল ক্রপিং কোনো সিস্টেমে এটা হবে না। কারণ মাল্টিপল ক্রপিং এ আমরা হয়তো একের অধিক ক্রপ একসাথে দিচ্ছি, হয়তো এটা রাইস হতে পারে, মেজ হতে পারে, বা কোনো ভেজিটেবলস হতে পারে। আবার ইন্টারক্রপিং এর ক্ষেত্রে হয়তো আমরা দুইটা ক্রপ, তাই না, একটা ক্রপের মাঝখানের যে ইন্টার স্পেস সেই জায়গাতে আমরা দিচ্ছি, তাতে কিন্তু তোমার ওই রুট জোনের কোনো চেঞ্জ হবে না। হয়তো আমি হরাইজন্টালি আমার জমিটাকে আমি মোর ইন্টেন্সিভলি ইউজ করতেছি, কিন্তু সেখানে আমার রুট জোন যেটা সেটা, কারণ বোথ আর ক্রপস, তাই না, তাহলে সেখানে ওই রুট সিস্টেমের কিন্তু কোনো চেঞ্জ নাই। কিন্তু যখনই আমি এই প্লান্টের টাইপটা আমি চেঞ্জ করে দিব, অর্থাৎ আমি যদি একটা ক্রপ দেই দিস ইজ সিজনাল, আর একটা যদি আমি পেরেনিয়াল রাখি সেখানে একটা উডি পেরেনিয়াল, তখন কিন্তু আমার এই রুট সিস্টেমটা চেঞ্জ হবে, তাই না, রুটের যে অ্যারেঞ্জমেন্ট সেটা আমার চেঞ্জ হবে। তখনই তোমার এই এই নিউট্রিয়েন্টটা বেশি পরিমাণে রিট্রাইভ হবে, অর্থাৎ যে নিউট্রিয়েন্টটা লস হচ্ছে সেটা অন্য একটা কম্পোনেন্ট তার সিস্টেম দ্বারা সেই নিউট্রিয়েন্টটাকে রিট্রাইভ করে আবার এই নিউট্রিয়েন্ট পাম্প ইফেক্টের মাধ্যমে সেটাকে পাতায় নিয়ে আসবে, এবং সেখান থেকে একটা সময় সারফেসে যাবে, এবং এটা আবার ওই রুট সেই ট্রিটাকে আবার রিইউটিলাইজ করবে। ওকে, দেন হচ্ছে ট্রির সয়েলের যে সমস্ত ফিজিক্যাল প্রপার্টিজ আছে সেই প্রপার্টিজ গুলার উপরে ট্রির কিছু ইফেক্ট আছে। সয়েলের ফিজিক্যাল প্রপার্টিজ এগুলো তো আমরা বুঝি, তাই না, অর্থাৎ তার কালার, তার টেক্সচার, তার স্ট্রাকচার, তারপরে হচ্ছে তার যে এই যে টেম্পারেচার, দিজ আর দা ফিজিক্যাল ক্যারেক্টার। তাহলে এই যে ক্যারেক্টার গুলা, এই ক্যারেক্টার গুলোর উপরে কিন্তু সয়েলের ট্রির একটা ইফেক্ট আছে, তাই না। আবার সয়েলের যে সমস্ত কেমিক্যাল ক্যারেক্টার আছে, কেমিক্যাল প্রপার্টিজ, যেমন সয়েলের যে অ্যাসিডিটি বললাম আমরা, বা সয়েলের যে পিএইচ, অর্থাৎ অ্যাসিডিক কন্ডিশন এবং বেসিক কন্ডিশন সে জায়গাতে আছে, যেটা আমরা বলি যে স্যালাইনিটি বা অ্যালকালিনিটি অথবা সয়েলের অ্যাসিডিটি। তাহলে সেটার উপরে কিন্তু এই ট্রির স্ট্রাকচারের একটা ইফেক্ট আছে, এবং এটাকে আমরা একটা পজিটিভ ইফেক্ট বলতেছি, নট নেগেটিভ ইফেক্ট। দেন বায়োলজিক্যাল প্রসেস, সয়েলের যে সমস্ত বায়োলজিক্যাল প্রপার্টিজ আছে, যেমন বায়োলজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে ধরো সয়েলের যে সমস্ত ফ্লোরা ফনা বা সয়েলের রুট সিস্টেম, সেগুলোর উপরে কিন্তু ট্রির একটা ইফেক্ট আছে। যেমন ট্রি যদি থাকে তাহলে আমরা বলছি যে সেখানের ধরো যে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি বেশি হয়। এটা মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি মানে কি, সয়েলের যে সমস্ত ফনা, তাহলে সেইগুলা বেশি হবে। যদি সেই সয়েলে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি বেশি হয় তাহলে সেটা কিন্তু ক্রপের জন্য ভালো। আর যদি তোমার এই ট্রি না থাকে তাহলে দেখবে যে ওই জায়গায় সয়েলটা ডেসিকেট থাকবে, শুকনো থাকবে, আর শুকনো হলে সেখানে কিন্তু মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি হবে না। ওকে, তাহলে এটাই হচ্ছে সয়েলের আসলে বায়োলজিক্যাল প্রপার্টিজ এর উপরে ট্রির ইফেক্ট। মানে সব জিনিসেরই কিছু নেগেটিভ দিক আছে, কিন্তু আমরা যদি পজিটিভ দিকগুলো কনসিডার করি সে তুলনায় সয়েলের যে নেগেটিভ দিক মানে ট্রির যে নেগেটিভ দিক সেটা বা নেগেটিভ ইফেক্ট সেটা কিন্তু খুব কম। যেমন একটা বলা হচ্ছে যে নিউট্রিয়েন্ট কম্পিটিশন বিটুইন ট্রিজ এন্ড ক্রপস, এটা একটা ইফেক্ট, মানে নেগেটিভ ইফেক্ট। কিন্তু সেটা যদি আমরা আবার একটু ডিপ ওয়েতে চিন্তা করি, সেটার কিন্তু চান্স কম। যে ম্যাক্সিমাম ট্রি মানেই হচ্ছে ডিপ রুটেড, আর ক্রপ হচ্ছে সুপারফিশিয়াল। তাহলে দুইজন কিন্তু আলাদা আলাদা তোমার লেয়ারে ট্রি এবং ক্রপ রুট গুলা অ্যারেঞ্জমেন্ট থাকে। যদি তাই হয় তাহলে সেখানে কম্পিটিশনের চান্সটা কম। কিন্তু তারপরেও কিছু রুট আছে বা কিছু ট্রি আছে যেগুলো তোমার সুপারফিশিয়াল রুট সিস্টেম থাকে। যেমন তুমি যদি দেখো যে ইউক্যালিপটাস, ধরো সেখানে ডিপ রুট যেমন আছে সেখানে ল্যাটারাল রুট এক্সপানশনও আছে। আবার তুমি ধরো দেখো কোকোনাট বা পাম জাতীয় যে সমস্ত স্পিসিস, সেগুলো কিন্তু সুপারফিশিয়াল রুট সিস্টেম বেশি। এই জন্য দেখা যায় যে এগুলো প্রচুর পরিমাণে ওয়াটার আপটেক করে। এখন তার সাথে যদি কোনো ক্রপ থাকে সেখানে হয়তো কম্পিটিশন হবে। দেন ময়েশ্চার কম্পিটিশন, তাহলে ওয়াটার নিউট্রিয়েন্ট নিয়ে যেমন কম্পিটিশন হয়, ওয়াটার নিয়েও কম্পিটিশন হয়। এখন যদি দুই লেয়ারে থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা না, কিন্তু দুইজন যখন একই জায়গা থেকে ওয়াটার আপটেক করবে তখনই কিন্তু প্রবলেম, তাই না। এখন তুমি যদি একটা পট থেকে দুইটা জাস্ট একটা সোর্স আছে, ধরো একটা পট, এখান থেকে তুমি একা পানি খেলা, তাহলে কিন্তু তোমার কোনো কম্পিটিশন হবে না। কিন্তু যখনই এখানে তোমার ছাড়া অন্য কেউ এখানে এসে ভাগ বসাবে, দিস ইজ কম্পিটিশন, তাই না। দেন তারপরে বলা হচ্ছে যে লস অফ অর্গানিক ম্যাটার এন্ড নিউট্রিয়েন্টস ইন ট্রি হারভেস্ট। যতদিন পর্যন্ত ট্রিটা তোমার স্ট্যান্ডিং অবস্থায় আছে ততদিন পর্যন্ত তোমার সেখানে এই এই বিষয়গুলো হচ্ছে। আর ট্রি নাই, ট্রিটাকে তুমি ধরো হারভেস্ট করে ফেললা, কেটে ফেললা। এখন আমরা ধরো ফরেস্টের মধ্যে ইলিগালি ট্রি কাটতেছি, তাই না, কেটে ফেললে কিন্তু এই যে অর্গানিক ম্যাটার নিউট্রিয়েন্ট যেগুলো আমি এডিশন দেখাইলাম বা সয়েলের বায়োলজিক্যাল প্রপার্টিস, এগুলো কিচ্ছু আর হবে না, তাই না।
আর যতক্ষণ পর্যন্ত ট্রি আছে সেখানে অর্গানিক ম্যাটার অ্যাড হবে, ট্রি তার ব্যারিয়ার অ্যাপ্রোচ কাভার অ্যাপ্রোচের মাধ্যমে সয়েলের ইরোশনকে সে চেক দিবে, তারপরে তোমার সয়েলের ফিজিক্যাল, কেমিক্যাল বা বায়োলজিক্যাল প্রপার্টিজ এর উপরে তার যে পজিটিভ ইম্প্যাক্ট, অল দিস আর হ্যাপেনিং, কিন্তু ট্রি নাই, কিছুই নাই সেখানে, তাই না? নাকি? তাহলে এই যে বিষয়গুলা, এই বিষয়গুলোকে আমরা বলতেছি যে দিস আর দ্য অ্যাডভার্স ইফেক্টস অর নেগেটিভ ইফেক্টস। যে ট্রিটাকে আমরা কেটে ফেললে তখন সেখানে আর এই বিষয়গুলো হচ্ছে না, বা ট্রির এই যে স্যার আমরা তো এখানে ট্রি থাকা অবস্থার বিষয়টাকে কনসিডার করব, তাই না? তখন হ্যাঁ, ট্রি এবং ক্রপের মধ্যে কম্পিটিশন কেমন হচ্ছে, রাইট, নেগেটিভ পজিটিভ, কিন্তু হ্যাঁ, এখানে তো ট্রি নাই, মানে তাহলে এটাকে আমরা কনসিডার করতেছি কেন অ্যাজ অ্যাডভার্স ইফেক্ট? আমরা একটা নেগেটিভ ইফেক্ট বলতেছি ট্রিটার, যে নেগেটিভ ইফেক্টটা কখন হচ্ছে সয়েলের মধ্যে, তাই না? এখন তুমি ধরো যে একটা ট্রি তুমি এই জায়গাতে প্লান্টিং করলা, তাহলে পজিটিভ ইফেক্ট গুলা কি কি হইতে পারে তার? যে আমরা বললাম যে সে কিছু অ্যাড করবে, সে কিছু যেগুলো লস হচ্ছে সেই লস গুলাকে সে ঠেকাচ্ছে, তাই না? এটা তো পজিটিভ ইফেক্ট নাকি? ইয়েস স্যার। হ্যাঁ, তারপরে ট্রি তার যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারের মাধ্যমে সয়েলের যে সমস্ত প্রপার্টিজ আছে, অর্থাৎ তার ফিজিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ, বায়োলজিক্যাল প্রপার্টিজ, এগুলোর উপরে তার কিছু পজিটিভ ইফেক্ট বা পজিটিভ ইম্প্যাক্ট যদি আমরা বলি, তাই না? এখন অ্যাডভার্স ইফেক্টটা কি? অ্যাডভার্স ইফেক্টের মধ্যে ধরো একটা স্ট্যান্ডিং ট্রি, তাই না? একটা স্ট্যান্ডিং ট্রি আছে, সে এই যে সয়েলের মধ্যে যে নিউট্রিয়েন্ট আছে, নিউট্রিয়েন্ট নিয়ে তার কম্পিটিশন হবে না? তাহলে এই কম্পিটিশনটা যদি হয় এই ট্রি এবং ক্রপের মধ্যে, তাহলে এটার আলটিমেট ইফেক্ট গিয়ে পড়বে কোথায়? সয়েলের মধ্যে, তাই না? নাকি? ইয়েস স্যার। আবার যদি ময়েশ্চার নিয়ে কম্পিটিশন হয়, তাহলে সেটার আলটিমেট ইফেক্ট পড়বে কোথায়? ওই সিস্টেমের ঠিক প্রোডাক্টিভিটির আছে, উপরে, বাট আমি তাই না? বলতেছি যে কনসিডারেশনটা তো ট্রি থাকা অবস্থায়, কিন্তু আমরা যখন ট্রি কেটে ফেলবো সেটা তো আরেকটা বিষয় চলে যায় না? হ্যাঁ, আমরা তো ট্রিটা ট্রি থাকা এখন অবস্থায় এখানে বিষয়গুলো কনসিডার ধরো যে করা আমরা লাগবে ট্রি না যে? হারভেস্ট, এখন ট্রি হারভেস্ট বলতে আমরা আসলে কি বুঝি? ধরো একটা ট্রির যে আমরা পার্টস আছে সেগুলোকে আমরা হারভেস্ট করলাম। ধরো আমি ট্রির একটা যে কি বলে তার ব্রাঞ্চ আমি কেটে ফেললাম, তাই না? এন্ড যদি এই ব্রাঞ্চটা আমি কেটে ফেলি, তাহলে এটার কম্পিটিশনটা তো হয়ে মানে তার যে পজিটিভ দিক এটা তো একটা কমে গেল, তাই না? নাকি? ধরো আমি এখন আহ, তো আহ, ব্রাঞ্চটা কেটে সয়েলে ইনকর্পোরেট করলে বা ব্রাঞ্চের পার্ট গুলো ইনকর্পোরেট করলে তো এটা পজিটিভ ইফেক্টিভ ফেলবে। হ্যাঁ, সেটা যখন আমার যেটা আমি এই 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 সাইডটা কিন্তু আমি আমার ওই পজিটিভ দিকে বলছি যে এডিশনের মধ্যে, কিন্তু যখনই আমি অ্যাডভার্স ইফেক্টের কথা বলতেছি, ধরো তুমি একটা গাছের ডাল ভেঙে নিয়ে আসলা, তাই না? ভেঙে নিয়ে তুমি হয়তো আহ, তুমি সেটা অন্য কোনো কাজে লাগাচ্ছ, বা তুমি এমনি আনওয়ান্টেড ভেঙে নিয়ে আসলা, তখন কিন্তু এই যে এই পজিটিভ যে ইফেক্টটা, সেটা কিছুটা হলেও তো এটার উপরে কিছু মানে কিছুটা ইফেক্ট তো পড়বেই অবশ্যই, তাই না? নাকি? ইয়েস স্যার। সেটাই সেটাই আমি এখানে বোঝানোর চেষ্টা করতেছি আর কি। এখন এমন না যে আমি পুরো গাছটা কেটে ফেললাম, গাছ না থাকলে তো সেখানে পজিটিভ দিক থাকবে না। এখন তুমি গাছ থেকে পুরো গাছটা থেকে ধরো 10টা ব্রাঞ্চ কেটে কেটে নিলা তুমি সেখানে, তাই না? তাহলে আমি এটার একটা এক্সাম্পল দিচ্ছি যে ফরেস্টের মধ্যে ধরো 100 গাছ আছে, সেখান থেকে তুমি 10টা গাছ কেটে নিলা ইলিগালি, তখন কি সেই চান্সটা কমে গেল কিনা তোমার এই আহ, 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 মানে এই যে সয়েলের ফার্টিলিটির ইমপ্রুভমেন্টের, সেটা কি কমে হুম। যাবে না? জি স্যার, তাহলে সেটাও নিউট্রিয়েন্ট তো একটা পাম্পটা তো কমে অ্যাডভার্স যাবে ইফেক্ট তাহলে। বা নেগেটিভ ইফেক্ট, নাকি? স্যার আসসালামু ঠিক আলাইকুম আছে, স্যার। বুঝতে পারছি স্যার। স্যার সরি ফর দ্য ইন্টারাপশন স্যার। আমাদের স্যার 12টায় স্যার আবার একটা ক্লাস আছে স্যার, আর কি ওয়েট ক্লাস? করতেছে। ওরে স্যার আল্লাহ, কি কেমিস্ট্রি বলে! স্যার। হ্যাঁ, স্যার কেমিস্ট্রি ক্লাস স্যার। ও, আবার কেমিস্ট্রি ক্লাস! এই যে লাস্ট আমি এই স্লাইডটা দেখাই শেষ করে দিই। একটা ট্রি কিভাবে সয়েলের ফার্টিলিটি ইমপ্রুভ করে, আমরা এতক্ষণ যা কথা বললাম, এটা হলো একটা সিনথেসিস ফর্ম আর কি। যে এখানে কিছু পয়েন্ট আছে, এখানে দেখে যে ইনপুট, লস, তারপরে ইমপ্রুভ, বেনিফিশিয়াল ইফেক্ট দিয়ে এখানে একটা স্কেচ আছে। এই স্কেচের মধ্যে এটা একটা ধরো একটা ফরেস্ট ইকোসিস্টেম, শুধুমাত্র ট্রি আছে। আর আমরা যদি এটাকে একটা অ্যাগ্রো ফরেস্ট ইকোসিস্টেম বলি, তাহলে সেখানে কি অ্যাড করতে হবে এর সাথে? জাস্ট এই অ্যান্সারটা আমাকে দাও। এটা একটা ফরেস্ট ইকোসিস্টেম, তাহলে স্যার একটা ফরেস্ট ক্রপ অ্যাড ইকোসিস্টেম, করতে হবে। হ্যাঁ, ক্রপ। ক্রপ। তাহলে এটার নিচে যখন আমি ক্রপ দিব তখন সেটা অ্যাগ্রো ফরেস্ট ইকোসিস্টেম হবে, তাই না? আর স্যার এখন এটা যেভাবে আছে, দিস ইজ ফরেস্ট ইকোসিস্টেম। আমি কোশ্চেন করি, কোশ্চেন বুঝে তারপরে অ্যান্সার দিবা।
পরীক্ষা তো ভালোই হয়, স্যাররা মার্কস দেয় না, তাই না? And যখন তুমি অ্যাগ্রো ফরেস্ট ইকোসিস্টেম বলবা তখন কিন্তু এখানে এই যে সারফেসে ক্রপ দিতে হবে তোমার। আর যখন আমরা ফরেস্ট ইকোসিস্টেম বলবো তখন শুধুমাত্র এই ট্রি। এখন ট্রির এই যে অ্যাবাভ গ্রাউন্ড পার্টস, অ্যাবাভ গ্রাউন্ড পার্টস আর হলো বিলো গ্রাউন্ড পার্টস, এখানে অনেকগুলো বিষয় দেখো বলা আছে। যে ওই যে আমরা আগের স্লাইডে যে বিষয়গুলো বুঝাইলাম, দেখাইলাম তোমাদের, এই যে এটা, এই যে ইনক্রিজ ইনপুট তারপরে লস, সবগুলা বিষয় এখানে আছে যে কি কি ভাবে এই ট্রিটা কোনো একটা সয়েলকে ইমপ্রুভ করে, অর্থাৎ সয়েলের ফিজিক্যাল, কেমিক্যাল বা বায়োলজিক্যাল যে সমস্ত প্রপার্টিজ আছে সেই প্রপার্টিজ গুলোকে সে কিভাবে ইমপ্রুভ করে। ওকে, এবং নিচের দিকে যে ডট লাইক যে স্ট্রাকচার দেখা যাচ্ছে লাইন, এটাই হচ্ছে আসলে ইন্ডুরেটেড লেয়ার। এখন ট্রির পক্ষেই একমাত্র এই লেয়ারটাকে পারমিট করা সম্ভব, তাই না? এখন এই লেয়ারের নিচেই তো আসলে যে আমরা যেটাকে বলি যে ওয়েদারিং হয় সয়েলের মধ্যে, তাই না? এবং ওয়েদারিং কিন্তু যে সয়েল ফরমেশনের একটা প্রসেস, কন্টিনিউয়াস ওয়েদারিং হচ্ছে সয়েলে, তাই না? নাকি এরকম না? তোমরা পড়ছো, ভালো জানার কথা মনে হয়। তাহলে এই যে ইন্ডুরেটেড লেয়ার, এই যে যেটাকে আমরা বলছি যে পেনিট্রেশন অফ ইন্ডুরেটেড লেয়ার, একমাত্র ক্রপ ট্রি তার রুট সিস্টেম দ্বারা এই লেয়ারটাকে পারমিট করতে পারে। আর ক্রপ তো থাকে সাধারণত একেবারে সাবসারফেসে। তাহলে এই সাবসারফেস এটা কত, জিরো থেকে বলি যে আমরা সারফেস থেকে 15 সেন্টিমিটার ডেপথে, জাস্ট 6 ইঞ্চি মতো মনে হয়। তাহলে শুধুমাত্র এই 6 ইঞ্চির ভিতরে যত নিউট্রিয়েন্ট আছে এগুলো সে আপটেক করে, আর বাকি যত নিউট্রিয়েন্ট আছে নিচের দিকে এগুলো সব আনইউটিলাইজ। এন্ড যখন আমরা এখানে ট্রি দিব তখন কিন্তু এই দেখো এই 6 ইঞ্চির বাইরেও যে সমস্ত নিউট্রিয়েন্ট আছে যত নিচের দিকে যাবা সব নিউট্রিয়েন্ট ট্রি তার রুট সিস্টেম দ্বারা আপটেক করবে। তাহলে এখানে অপরচুনিটিটা তো বিশাল, তাই না? তাহলে তোমার জমিতে যদি ক্রপের পাশাপাশি তুমি ট্রি দাও, এটা ক্রপের ক্রপল্যান্ডের ভিতরে বাইরে, অর্থাৎ তার যে বাউন্ডারি আছে সেখানে হতে পারে, আবার ক্রপল্যান্ডের ভিতরেও বিভিন্ন ভাবে তুমি গাছ লাগাইতে পারো, তাই না? দিলে তোমার এই সুবিধাগুলো তুমি পাবা, তাই না? ঠিক আছে, তাহলে আমি তো আরেক লেকচার নিতে পারলাম না। আচ্ছা, তাইলে এই শোনো, তোমাদের সাথে স্যার আসতে আসতে 1 মিনিট একটা কথা বলি। এটা হচ্ছে তোমরা কি তাইলে আগামীকালকে, 12টায় তো হবে না, তোমাদের সাথে কথা বলে লাভ নাই, ঠিক আছে? তোমরা ক্লাস করো, 12টায় তো তোমাদের অন্য ক্লাস। ওকে, আগামীকালকে দেখা হবে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তাহলে আমি লিভ করলাম। হ্যাঁ, তোমাদের স্যার মনে হয়